আবির রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই দেখে মিন্নু দাঁড়িয়ে আছে। মিন্নুর দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে হনহন করে চলে আসে ও। হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। চারপাশে খুটখুটে অন্ধকার। আকাশে শ্রাবণের কালো মেঘে ছেয়ে আছে চারপাশ। কেবল ল্যাম্পপোস্টের আলোয় মাঝে মাঝে অন্য খাড়াচ্ছন্ন এটে গিয়ে আলোর চাকচিক্য চোখে পড়ছে। আবির কোনো এক ল্যাম্পপোস্টের নিচে গিয়ে বসে পড়ে। চারপাশটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। আবির বসা থেকে উঠে দাঁড়াতে যাবে, তখনই কালো রঙের একটি গাড়ি আবিরের সামনে এসে দাঁড়ায়। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে তার পতিতমান প্রবাহ বাড়িয়ে দিচ্ছে। আবির গাড়িটার দিকে তাকিয়ে পৌঁছার চেষ্টা করে। কে হতে পারে গাড়িতে? শফিক সাহেবের গাড়ি তো নয় এটা। তবে কে হতে পারে? আবির মনে মনে কথাগুলো বলছে। তখনই গাড়ির দরজা খুলে বড় কালো টুপি পরে, মুখে মাস্ক, গায়ে কালো পোশাক পরে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরের চিন্তার ছাপ মুখ থেকে দূর হয়, কারণ এরকম ভাবে কেবল আবিরের পরিচিতরাই আসে। কিন্তু আবিরের সামনে এইভাবে আসাটা আবির বুঝতে পারছে না, কারণ সে ঢাকাতে আছে। এটা কেবল সে ছাড়া কারো জানার কথা না। কেমন আছিস নিলয়? আবির বসা থেকে উঠে দাঁড়ায়, প্রচন্ড রকম অবাক হয়েও। থতমত খেয়ে খানিকটা সময় সামনে দাঁড়িয়ে থাকা মাস্কে মুখ থাকা আগন্তুকের দিকে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কণ্ঠটা আবিরের বেশ চেনা। আবির বসে পড়ে। মাস্ক পরা ছেলেটা আবিরের পাশে গিয়ে বসে। আবির ছেলেটার দিকে তাকায়। ছেলেটা মুখ থেকে মাস্কটা খোলে। ল্যাম্পপোস্টের আলোয় ঝড়ঝড় বৃষ্টির প্রবণতা তাড়নায় লোকটাকে দেখে আবির অনেকটা অবাক হয়। আবিরকে কেউ চিনতে পারবে, আবির তা একদমই বুঝতে পারেনি। পাশে বসে থাকা রাকিবের দিকে হা হয়ে তাকায় আবির। মনে পড়ে রাকিবের সাথে কাটানো সেই সময়ের কথা। রাকিব বলে, কিরে, আগের থেকেই বেশি চুপচাপ হয়ে গেছিস। মাস্তানে সারবি বলে সবকিছু সেরে সুরে এখানে চলে এসেছিস। কিন্তু আমি জানি নিলয় কখনো মাস্তানি ছাড়তে পারে না। এখানে আসার পিছনে কারণ আছে। কেন এসেছিস? তোর জন্য কতগুলো অপমান সহ্য করেছি আজ জানিস? তুই এখান থেকে চলে যা। ঢাকা সিটি শুধু আমার। তুই তো বলেছিলি যেমন খুশি সেভাবে থাকতে, কেবল গ্যাংস্টারের সবার সামনে অজানা রাখতে। তোর থেকে চলে এসে আমি নিজের মতো করে নিজেকে তৈরি করেছি। আবার তুই আসছোস। আমি জানি তুই রাফিয়ানিতে সেরা, কিন্তু রাকিবকে থামিয়ে আবির একটু শব্দ করে হাসে। রাকিব আবিরের দিকে তাকায়। আবির বসা দিয়ে উঠে দাঁড়িয়ে রাকিবের হাত থেকে মাস্কটা নিয়ে নেয়। তারপর শান্ত ভঙ্গিতে বলে, পিস্তলটা তোর গায়ের সব কাপড়গুলো দে, আর নেহার পিছু ছেড়ে দে। আবিরের কথা মতো কোমর থেকে পিস্তলটা দিয়ে দেয় রাকিব। আবির মাস্কটা পরে নেয়। কোমরে পিস্তল গুঁজে পকেট থেকে ফোন বের করে কয়েক পা এগিয়ে আসে। আরও একটা ড্রেস গাড়িতে রাখা আছে, আর নেহার পিঠু যদি না ছাড়ি, হা হা হা, বাসায় চলে যা। জানিসই তো রাগ করতে ভালো লাগে না, রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়। আর ভালো করেই জানিস রাকিব, আমি রেগে গেলে কি হতে পারে। যেটা বললাম সেটা কর। আবির আর দাঁড়ায় না। রাকিবের গাড়ির দরজা হালকা খোলা ছিল। রাকিবের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় আবির। রাকিব ল্যাম্পপোস্টের নিচে বসে বোকার মতো তাকিয়ে থাকে আবিরের চলে যাওয়ার দিকে। রাকিব মনে মনে আবিরকে অনেক কিছুই বলতে থাকে, কিন্তু সেসব কথার কোনো শব্দ নেই, কেবল নীরবতায় ছেয়ে আছে। চারপাশ অন্ধকার। দূরে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। আবির কিছুটা দূরে রাকিবের গাড়িটা ব্রেক করে। তখনই ছুমছুমিয়ে বৃষ্টি নামছে। চারপাশে বৃষ্টির ধোঁয়াতে ঢেকে আছে। আবির গাড়ি থেকে নামে। চারজন লোক দাঁড়িয়ে আছে দুটো গাড়ির সামনে। সেই চারজন লোকের গায়ে রাকিবের মতো ড্রেস আপ। চারজন লোকের মুখে মাস্কও আছে। চারজন ছেলের সামনে তিনজন লোক হাঁটু মাটিতে লাগিয়ে হাতে হ্যান্ডস্কাপ পরা অবস্থায় বসে আছে। মুখের ওপর কালো কাপড় বাঁধা। আবির ধীর পায়ে এগিয়ে আসে ওদের কাছে। খুব কাছে আসতেই কোনো একজন ছেলে একটি চেয়ার এনে আবিরের সামনে রাখে। আবির শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে কোমর থেকে পিস্তল বের করে। ভাইয়া মোহন শেখ, জামির হায়দার আর নাসির মোল্লা,
তিনজন পুলিশদেরকে তুলে নিয়ে এনেছি তোমার প্ল্যান মতো। মুন্নুকে মোহন শেখ পেটে লাথি মেরেছিল, জামির হায়দার রেনুকে অনেক মেরেছিল আর বাজে কথাও বলেছিল। মুন্নুকে নাসির মোল্লা তার বোনকে দেখতে যেতেই দিত না, টাকা নিত। এদেরকে মন চাইছে কপালে গুলি করে মেরে দিই। করে আবির ইশারা করে। আশরাফ সিগারেটের প্যাকেট ছুঁড়ে দেয় আবিরের দিকে। আবির সিগারেট চালায়, কয়েকবার সিগারেট টান দিয়ে আবারও ইশারা করে ওদের মুখের ওপর থেকে কাপড়গুলো সরাতে বলে। আবিরের কথা মতো কাপড় সরায়। তিনজন পুলিশ অফিসার আবিরের সামনে বসে আছে। কে কে তোমরা? এভাবে কেন আমাদের তুলে এনেছো? জানো তোমাদের কি করতে পারি? আমাদের ছেড়ে দাও, না হলে তোমার কপালে অনেক খারাপ আছে। যদি না ছাড়ো। নাসির মোল্লা কিছু বলতে যাবে, তখনই আবির পিস্তল সোজা করে ট্রিগারে চাপ দেয়। নাসির মোল্লার ডান হাতের ওপরে যে গুলিটা লাগে, নাসির মোল্লা চিৎকার করে কাঁদতে থাকে। রক্তের গতিবেগ বেড়ে যেয়ে পানির সাথে মিশে যায়। আমাদের ছেড়ে দিন, আমরা কি করেছি? আমাদের মারবেন না। আবির কোনো কথা শোনে না, সবার দিকে পিস্তল তাক করে ট্রিগারে চাপ দেয়। একে একে কারো কাঁধে কারো পায়ে গুলি লাগে। সবাই যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। ক্ষতের যন্ত্রণা তীব্র থেকে তীব্র হয়। শেষে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। তিনজন পুলিশ বৃষ্টির পানির অপ্রতিরোধে পড়ে আছে। আশরাফ এগিয়ে আসে আবিরের দিকে। আবির মুখের ওপর থেকে মাস্ক আর লম্বা টুপিটা খোলে। সাথে সাথেই সবাই সবার মাস্ক খুলে নেয়। আবিরের দিকে আশরাফ তাকিয়ে বলে, বুঝতে পারছি না এদেরকে কেন না পেরে এভাবে রেখে দিলে। আর তাছাড়া সেদিন বলেছিলে আর মাস্তানি করবে না, তবুও আবার এত কিছু করলে। তোমার প্ল্যান মতো সব কিছুই করলাম, কিছুই বুঝতে পারছি না। এত কিছু তোদের বুঝতে হবে না। মা কেমন আছে? আন্টি রোজ তোমাকে খোঁজে, পায় না। আচ্ছা, যা চলে যা। আমি না ডাকা অবধি তোরা যেন সিটিতে একদমই পা রাখবি না। আর শাওনের সাথে যোগাযোগ কম করবি, সে আমার সাথেই আছে। আর এই তিনজনকে থানার সামনে রেখে আসবি। আবির আর কিছু বলে না, বসা থেকে উঠে চলে আসে। আশরাফ, সায়ান, হাসান আর মেহেদি চলে আসে সেখান থেকে। রাকিবের গাড়িটা রাকিবের বাড়ির সামনে পার্ক করে আবির চলে আসে। ঝমঝমে বৃষ্টি হচ্ছে। নেহা ছাদের এক কোণে দাঁড়িয়ে হাত ছড়িয়ে বৃষ্টিতে ভিজছে। গায়ে সাদা রঙের ড্রেস আপ, চুলগুলো আর ঘন কালো। আজ অনেকদিন পর নেহা ছাদে এসে বৃষ্টিতে ভিজছে। কারণ আবিরের জন্য নেহা ঠিকমতো ছাদে আসে না। রাস্তার দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজছে আর আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছে। বারবার নিজেই বিড়বিড় করে বলেছে, হ্যাঁ অনেকবার শাওনের কথা ভেবেছে। এমনটা না যে শাওনের কথা ভাবে, তবে আজ অজান্তেই শাওন আর আজকের ঘটনাটা বেশি মনে পড়ছে নেহার। রাস্তার দিকে তাকিয়ে খেয়াল করে কেউ একজন ভিজতে ভিজতে ঘরের বাড়ির ভেতর প্রবেশ করছে। নেহা ভালো করে তাকিয়ে দেখে এটা আবির, তবে অন্য দিনের মতো খ্যাত লাগছে না তার। আজকে পোশাকে যেন এক ধরনের স্মার্টনেস ছড়িয়ে পড়ছে। নেহা ভালো করে তাকায়, আবিরকে আজ দেখতে অন্যরকম লাগছে। ঠিক তখনই নেহা দেখে তার বাবা শফিক আহমেদ একটা ছাতা নিয়ে এগিয়ে যায় আবিরের দিকে। নেহা অবাক হয়ে তাকায়, কারণ শহরের টপ প্রভাবশালী লোকদের মধ্যে সেরা 5 নাম্বারে, কিন্তু তবু তিনি সামান্য একটা ছেলের জন্য এরকম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এগিয়ে আসাটা নেহার মনে অনেকগুলো প্রশ্ন তৈরি করে দেয়। কে ছেলেটা? কেবল বাবাকে বাঁচিয়েছে বলে এত কিছু তার জন্য করছে। কারণটা কি? সত্যি কি আমরা যা দেখছি সেটাই ঠিক, নাকি এর পেছনে অন্য কিছু আছে? বাবাকে খুব করে জিজ্ঞাসা করতে হবে। আবির ভেতরে প্রবেশ করে, সিঁড়ি ভেঙে ওপরের দিকে যেতে থাকে। চিলকোঠার কাছাকাছি আসতেই দেখা যায় নেহার সাথে। নেহা নিচের দিকে নামছে। আবির নেহার দিকে তাকায় না, নেহা আর চোখে আবিরের দিকে তাকায়। নেহি স্পষ্ট খেয়াল করে আবির তার দিকে একবারও তাকায়নি। মনে মনে বলে, কিরে চান্দু, পাশ দিয়ে বৃষ্টিতে ভেজে সুন্দরী নিয়ে যাচ্ছে, তাকাচ্ছে না কেন? কি ভাবরে চান্দুটার? নিলয় ছাদে আসে, বাইরে থেকে ছাদের দরজা লাগিয়ে দেয়।
বৃষ্টির মধ্যে ধপ করে বসে পড়ে। বৃষ্টির পানি আবিরের পুরো শরীরটা ঠান্ডা করে দিলেও ভেতরটা কেমন যেন অস্থির করে দিয়েছে। মায়ের কথা খুব মনে পড়ছে ওর। মায়ের কথার কারণেই সে পুলিশ অফিসারদের মারেনি, না হলে ওদের নিঃশ্বাসটা আজই শেষ হতো। আবির আকাশের দিকে তাকায়। বৃষ্টির ফোঁটা ওর চোখে মুখে এসে পড়তে থাকে। চোখটা বন্ধ করে ও। মিন্নু আর তার বোনের মুখটা চোখের সামনে ভাসতে থাকে। রেনুর কথাগুলো আবারও মনে করতেই বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। সে চাইলেই পুরো শহরে অনেক কিছুই করতে পারে, কিন্তু সবকিছু যেন আজ অন্যরকম। অবশ্যই এরকমটা হচ্ছে তার শান্তশিষ্ট স্বভাবের কারণে। না, আর মাস্তানি একদমই প্রকাশ করব না। রাকিব কি চাই, সে কেন আজ এভাবে কথা বলল? আবির অনেক কিছুই ভাবছে। হয়তো বৃষ্টির ফোঁটায় সেই ভাবানুবাদ গুলো স্রোতের মতো যদি একেবারে চলে যেত, তাহলে থাকতো না আর কোনো দীর্ঘশ্বাস। নেহা আজ অনেক সকালে ছাদে আসে। ছাদে আসতেই বড়সড় অবাক হয়। ছাদের কোণাতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির। ভেজা কাপড় গায়ে অন্যরকম লাগছে নেহার কাছে। কাপড়গুলো অন্য দিনের মতো একদমই আলাদা। নেহা কিছুক্ষণ অবাক চোখেই তাকিয়ে আছে আবিরের দিকে। এই ছেলে, এখানে বসে আছেন কেন? আবির তড়িঘড়ি করে বসা থেকে উঠে বসে। সামনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। আবির কোনো কথা না বলে চলে যেতে চায়, তখনই নেহা বলে, এই যে শুনুন, আপনি কে বলেন তো? কাল সারা রাত এই প্রশ্নটা নিজের কাছে করেছি। চাইলে আপুর কাছেও করতে পারতাম, কিন্তু তিনি কোনো উত্তর দিত না। তাই সত্যি করে বলেন, কে আপনি? মানে ঠিক বুঝলাম না। কাল রাতে দেখেছি আমার আব্বু, যে কিনা মোস্ট ধনীদের মধ্যে একজন, সে কিনা আপনার জন্য নিজে ভিজে আপনার মাথায় ছাতা ধরেছে। আপনার ড্রেস আপ অন্য দিনের মতো না। আপনার ব্যাপারে আমার আব্বু একটু বেশি ভাবছে। কারণটা কি? ও, আসলে উনি একবার আমাদের গ্রামে গিয়েছিলেন, আর সেখান থেকে ওনার সাথে আমার পরিচয়, তাই। আমার বিশ্বাস হয় না। আর আপনার কথা শুনে তো মোটেই মনে হচ্ছে না আপনি গ্রামে থাকেন। আবির কিছু বলে না। নেহার সামনে থেকে চলে আসে ও। রুমে সে দরজা লাগিয়ে নিজেই নিজেকে ছাড়ি দেয়। কি করবে সে বুঝে উঠতে পারছে না। তবে আপাতত ফার্সিতে তার যেতে হবে। ফার্সিতে যাওয়ার প্রস্তুতি নেয় ও। মাথাটা নিচু করে ফার্সিতে আসে আবির। কোনো দিকে ওর নজর নেই। ঠিক তখনই শুনতে পাই, ভাইজান। আবির চোখ তুলে তাকায়। মিন্নু সামনে দাঁড়িয়ে আছে। মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসে ও। আবির বলে, কেমন আছিস? বালা না ভাইজান, আফা আমার লোকে আর কথা বলে না। কেন? জানি না, ঘর থেকে বাইর হয় না, চুপচাপ থাকে। আগের মতো সকালে আর যায় না, রাতেও ফেরে না, বাড়িতেই থাকে। ও আচ্ছা। আবিরের রেনুর কথা মনে পড়ে যায়। সেদিন রাতের ঘটনাগুলো খুব মনে পড়ে ওর। লম্বা একটা শ্বাস নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতেই হালকাভাবে কারোর সাথে ধাক্কা খায় আবির। ঠিকমতো তাকিয়ে দেখে সামনে সেই বোরকাওয়ালি দাঁড়িয়ে আছে। আবিরের দিকে কেমন যেন দৃষ্টিতে চেয়ে আছে নিশি। সরি, আমি আসলে আপনাকে দেখতে পাইনি। চোখে তো চশমা আছে, তবুও অন্ধ। সত্যি আমি। জানি। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। জি করুন। আপনি কি নিলয়কে চিনেন? আবির একটু কেঁপে ওঠে। কেমন যেন ঘাম ঘাম অনুভব হয় পুরো শরীরে। উত্তেজনা আর অচেনা একটা ভয় পুরো শরীরের লোমগুলোকে তাড় করিয়ে দেয়। আবির কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, জি, কোন মুভির নায়ক একটু বলবেন? তাহলে চিনতাম হয়তো। নিলয় কোনো মুভির নায়ক না, ও আসলে। নিশি থেমে যায়। আবিরের দিকে ভালো করে লক্ষ্য করে। আবিরকে সে কথাটা বলবে কিনা কয়েকবার ভাবে। নিশিরও কেমন যেন একটা অচেনা ভয়ে সে ভর করেছে। দুজনের মনে হয় অনেক কথা বলছে। আবির মনে মনে বলছে, এই মেয়েটা কেন আমাকে নিলয়ের কথা বলল? কে ও? আর নিলয়কে চেনে কিভাবে? নিশা আবিরের দিকে তাকিয়ে ভাবছে। না না, ছেলেটাকে নিলয়ের ব্যাপারে কিছু বলা যাবে না। তাহলে হয়তো সন্দেহ করবে আমি কেন তাকে নিলয়ের কথা বলছি, আর আমি কে সেটাও সন্দেহ করতে পারে। না, কথাটা ঘোরাতেই হবে। কি হলো, চুপ কেন? উনি কি কোনো সুপারস্টার? না, আসলে আপনার নামটা এখনো জানা হলো না।
আমার নামটাও তো আপনাকে বলা হয়নি। আমি নিশি। আমি আবির, গ্রাম থেকে এসেছি। গ্রাম? আমিও তো গ্রাম থেকে এসেছি। ও, এখন বলুন নিলয়। আসলে অনেক দিন আগে একটা ম্যাগাজিন বের হয়েছিল, নিলয় দ্য রকস্টার নামে। সেখানে অনেক কিছুই লেখা ছিল নিলয়কে নিয়ে। নিলয় হলো একজন মাস্তান, যাকে বলা হয় মাস্তানি অফ দ্য কিং। দেখতে খুবই সাধারণ একজন, নম্র ভদ্র ব্যবহার, সবচাইতে বড় কথা ও অনেক বুদ্ধিমান। ঠিক সিনেমার মতো দেশের সব পুলিশ সিআইডিরা ওর পেছনে পড়ে আছে, কিন্তু তাকে এই অবধি তার লোক ছাড়া কেউ দেখেনি। ম্যাগাজিনে নিলয়কে নিয়ে লেখা হয়েছিল কারণ নিলয় কেবল কারণ ছাড়া তার মাস্তানি প্রকাশ করে না। তবুও সে ভয়ঙ্কর, কেউ তাকে ধরতে পারে না। অথচ আন্ডারওয়ার্ল্ড ঘাটলে সবার উপরে নিলয় নামটা বারবার আসে। এই কারণেই তাকে নিয়ে ম্যাগাজিন বের হয়। আর আমি হচ্ছি বই পোকা, যে কোনো ধরনের বই পড়তে ভালো লাগে। আর নিলয়ের লেখা ম্যাগাজিনটা আমার কাছে পড়া সবচাইতে বেস্ট লেখা ছিল। আর আমি ওই নিলয়কে নিয়ে কল্পনাও করি, জানেন? ওর দাঁড়ানোর স্টাইল, হাঁটার স্টাইল আমি কল্পনাতে আঁকি। আবির আর নিশি একটা বেঞ্চে বসে গল্প করছে। আবির এতক্ষণ হা হয়ে নিশির কাছ থেকে নিলয়ের গল্প শুনেছে। আবির ঠিক কি বলবে আপাতত ভাবতে পারছে না, তবে একটু মুচকি হেসে বলে, ও, ইন্টারেস্টিং তো। আসলে কখনো নিলয়কে কি করে এসব কোনোদিন জানি নাই। জানবেন কি করে, থাকেন তো গ্রামে। তা কেন আমাকে নিলয়ের কথা বললেন? আসলে আপনার দাঁড়ানোর স্টাইল আর নিলয়ের দাঁড়ানোর স্টাইল একদম সেম। আপনি সিক্স প্যাক বডির সাথে নিলয়ের সিক্স প্যাক বডির সবকিছুই মিলে। ওয়েট, দেখাচ্ছি। আবির আবারও কেঁপে ওঠে, নিজেকে আবারও ছাড়ি দেয়। সবকিছু যেন প্ল্যানের বাইরে চলে যাচ্ছে। এক মুহূর্ত মনে হয় যেন আবির সব তালতোল পাকিয়ে ফেলেছে। আবার মনে হয় যেন না, সব ঠিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আবির চুপচাপ বসে আসে নিশির দিকে তাকিয়ে। নিশি ওর ব্যাগ থেকে কয়েকটা বই বের করে আবিরকে ডাক দিয়ে বলে, মিস্টার আবির সাহেব, এই যে দেখুন নিলয়কে নিয়ে লেখা দুটো ম্যাগাজিন। আবির নিশির হাতের দিকে তাকায়। চকচকা দুটো ম্যাগাজিনের কভারের দিকে তাকিয়ে আছে। কালো পোশাক, মাথায় কালো লম্বা টুপি, মুখে মাস্ক, হাতে একটা পিস্তল ও পেছনে কয়েকজন ছেলে ডান আর বাম পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবার সামনে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে একটি ছেলে। বোঝাই যাচ্ছে এটাই নিলয়। প্রথম ম্যাগাজিনের শিরোনাম নিলয় দ্য রকস্টার, পরেরটার শিরোনাম নিলয় দ্য রাফিয়ান। আবির চমকে ওঠে। নিশির কাছে বইগুলো দেখে কেমন যেন ঘাবড়ে যায়। দ্বিতীয় ম্যাগাজিনের কভার পেজটাতে ঘোস্ট রাইডার মুভির মতো নিলয়ের হাতে একটি বড় কড়া ছড়ি, যা আগুনে জ্বলছে। শিরোনামের সাথে কভার পেজটা দারুণ মানিয়েছে। আবির মাথা চুলকিয়ে বলে, এটাই কি মাস্তানি নিলয়ের লেখা ম্যাগাজিন? আপনি এগুলো নিয়ে আজকেই পড়বেন। ইন্টারেস্টিং অনেক বিষয় আছে যা আপনাকে চমকে দিবে। আর আপনিও রাফিয়ার নামে নিলয়কে খোঁজার জন্য পড়ে যাবেন। আপনি কি তবে নিলয়কে খুঁজতে এখানে এসেছেন? নিশি কেসে ওঠে। আবিরের দিকে সরু চোখে তাকিয়ে মুচকি হাসি দেয়। আবির মনে মনে অনেক কিছু ভাবছে। ম্যাগাজিন দেখে তাই নিশির কাশির শব্দ আর হাসির মানেটা ঠিক মিলাতে পারছে না। নিশি একটি নিজেকে সামনে নিয়ে বলে, আরে সেরকম কিছুই না। আসলে এত ইন্টারেস্টিং বিষয় আছে যা পড়ার পর নিলয়ের সাথে আপনিও দেখা করার জন্য পাগল হয়ে যাবেন। না বাবা, দরকার নেই। মারামারি, মাস্তান এসব আমার ভয় করে খুব। তা জানি। সেদিন রাকিবকে যখন আমরা মোটামুটি ঝাড়তেছিলাম তখন সবাই ভয়ে চুপসে ছিল। আপনার মুখটাও দেখেছিলাম, দূরে ওই বাদাম বিক্রি করা ছেলেটার সাথে দাঁড়িয়েছিলেন। আবির একটু হাসল। নিশি জানে আবিরের হাসির মানে কি। সেদিনের লজ্জা থাকতে আবির শুকনো এক হাসি দেয়। নিশি এটাই ভাবছে। আবির বিড়বিড় করে বলে, শেরকে চিনতে তার গর্জনের দরকার হয় না। নিশি সাথে সাথেই বলে, কিছু বললেন? না মানে বলছি যে ম্যাগাজিনগুলো কি নিতে পারি? অবশ্যই। না, আগে আমি নেব। দুজনেই চমকে যায়। পেছনে তাকিয়ে দেখে নেহার তার সব বন্ধু বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আর যে কথাটা বলে উঠেছে সে হলো নেহা। আবির সবাইকে দেখে উঠে দাঁড়িয়ে চলে আসতে যাবে,
তখনই নিশি হাত ধরে বসিয়ে দেয়। আবির কোনো কথা বলে না। নেহা আবারও বলে ওঠে, এক্সকিউজ মি নিশি, তোমাকে ধন্যবাদ। কাল যদি তোমরা না থাকতে তাহলে অনেক সমস্যায় পড়তে হতো। আরে কোনো ব্যাপার না। কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, গ্রাম থেকে আসছো কিন্তু তোমার কথা শুনে তা মনে হয় না। আর তাছাড়া এমনভাবে রাকিবের সাথে কথা বলছিলে যেন অনেক ভালোভাবে চিনো তুমি। সত্যি ইন্টারেস্টিং। নিশি উঠে দাঁড়ায়। কেমন যেন শুকনো সবার দিকে তাকিয়ে নিশির হাতের ম্যাগাজিনগুলো দিয়ে চলে আসতে চায়। তখনই আবির নিশিকে থামায়। নিশি বোকার মতো তাকিয়ে থাকে। শিহাব এসে আবিরের কাঁধে হাত রাখে। আবির একটু ঘুরে তাকিয়ে কাঁধ থেকে হাত সরিয়ে চলে আসবে, সে সময় শিহাব আবারও আবিরের কাঁধে হাত দিয়ে টান দেয়। কোথায় যাচ্ছিস? শুনলাম তোর নাকি বেশ খাতির করা হচ্ছে। নেহার বাবা তোর জন্য রাত জেগে ছাতা নিয়ে বসে থাকে। নতুন ড্রেস আপ পরেছিস দেখি, কি ব্যাপার? আবির নেহার দিকে তাকায়। নেহার চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে, এরা আজ হয়তো অনেক কিছুই জোরপূর্বক আবিরের সাথে করবে। না মানে আসলে কি বল শালা, নিজেকে কি ভাবছিস? শোন, তোর মতো ছেলেকে চেনা অতি সহজ। ভাবছিস শফিক সাহেব বড় লোক, তার একটা মেয়েও আছে, ভাবছিস তাকে পটিয়ে সবকিছু হাতিয়ে নেওয়ার ধান্দা করছিস? শোন, চাইলে রাকিব ভাইকে টাকা দিয়ে তোকে 2 মিনিটে উপরে পাঠাতে আমার সময় লাগবে না, বুঝলি? আর জানিসই তো রাকিব ভাই তোর মতন বাচ্চাকে মারার পর জেলেও যাবে না। তাই শোন, যা বলছি যে চুপচাপ ভদ্র ছেলের মতো মেনে নিবি। নিহাদের বাড়ি থেকে সোজা চলে যাবি। ভার্সিটিতেও তোকে যেন না দেখি, বুঝেছিস? আবির কিছু বলে না, মাথাটা নিচু করে চলে আসতে যাবে। তখনই নিশি এসে আবিরের পাশে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার শিহাব, তুমি কেন ওর সাথে এরকম কথা বলছো? ছেলেটা কত ভালো, তোমাদের সাথে কি কখনো ঝামেলা করে? দেখো না তোমরা, কিছু বললেই সে চুপ করে শোনে, কোনো প্রতিবাদও করে না। আর বাসায় চলো, খালামুনিকে বলছি তুমি ভার্সিটিতে কি সব করে বেড়াও। দেখো নিশি, এসব আমার ভালো লাগে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। যদি না শুনি তোমার কথা? ভেবে বলছো তো কথা, না হলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। নিশি একটু শব্দ করে হাসে। শিহাব এই হাসির মানে বুঝতে পারে না, তবে ঠিকই শিহাবের চোখে মুখের রাগের বিশাল ছায়া এসে পড়েছে, যা হয়তো ধ্বংস হতে পারে অনেক কিছুই। আবির ওদের থেকে চলে এসে রঙ্গন ফুল গাছের নিচে গিয়ে বসে। একটু পর মিন্নু এসে বসে আবিরের পাশে। ভাইজান, আপনার কি হয়েছে? আমার লোকে কথা কন দেখেন। আপু আমার সাথে কথা বলছে না। আপনিও যখন চলে আসছিলেন আমি আপার করে যাই দেখছিলাম, আপা কাঁদেছিলাম। আপারে জিজ্ঞাসিলাম কেন কাঁদছো আপা? আপা আমার জড়ায় দইরা খাচ্ছিল। তোর ভাইজান অনেক ভালো রে। ভাইজান, সবাই কেন আমার সাথে কথা বলছে না? আবির মিন্নুর দিকে তাকায়। মিন্নুর চোখে মুখে বিষাদের অশ্রু পেয়ে পড়ছে। আবির মিন্নুর মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বলে, তোর আপাও অনেক ভালো। আপাকে দেখে রাখিস আর বলিস বাইরে না যেতে। তোমরা কি ফ্রেন্ড? আবির ঘুরে তাকায়। পেছনে তাকিয়ে দেখে নিশি এসে দাঁড়িয়েছে। নিশির দিকে তাকিয়ে আবির চুপ হয়ে যায়। মিন্নু বলে, না, আসলে ভাইজান রে আমি অনেক ভালোবাসি, আর উনিও আমারে ভালোবাসে। আমার আমার আপুরে তো ভাইজান জেল থেকে ছাড়াই আনছিল। মানে আহ মিন্নু, মিন্নু এবার চুপ হয়ে যায়। নিশি এসে ওদের পাশে বসে, তারপর বলে, আচ্ছা, আমাকে কি তোমরা বন্ধু বানাবে? হ্যাঁ, বন্ধু হইতে হইলে বালা হইতে হইব। আমিও ভালো। ওরা তিনজন হাসতে থাকে। আবির নিশির দিকে তাকায়। মুখটা বোরকাতে ঢাকা নেই, দাঁতগুলো চিকন, মিষ্টি হাসি ওর গোলগাল মুখে বেশ মানিয়েছে। তিনজন বসে বসে গল্প করছে আর হাসছে। ওদিকে স্নেহা। আমরা কি তুমি করে বলতে পারি? নিশির এমন কথা শুনে আবির তাকায় ওর দিকে। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে শুকনো এক হাসি দেয় আবির। নিশি আবার বলে, আসলে আমরা সেম ক্লাস, তাই ভাবলাম তুমি করে বলি। আবির সম্মতি জানায়। দুজনে মিন্নুর সাথে বসে গল্প করে। ঠিক তখনই শুনতে পায় বাইকে বিকট শব্দ। অনেকগুলো বাইক ক্যাম্পাসে এসে গোল করে ঘুরতে থাকে।
আবির সেদিকে তাকায়। রাকিবের মুখটা ওর চোখের সামনে ভাসে। নিশিও দেখে রাকিব আবার এসেছে। রাকিব বাইকটা নেহার সামনে এসে থামায়। ছেলেটা আবার এসেছে, ওকে তো আমি। নিশি বসা থেকে উঠে দাঁড়ায়। আবির ওকে থামিয়ে বলে, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? দেখছো না তুমি, সেই মাস্তানটা আবার আসছে। সেদিন শিক্ষা হয়নি, আজ ওকে বোঝাবো মাস্তানি করার ফল কি। আরে কি বলছো এসব নিশি? তুমি তো গ্রাম থেকে এসেছো, আর ছেলেটা এখানকার লোকাল। তাহলে কেন শুধু শুধু চেঁচে পড়ে ওর সাথে ঝামেলা বাঁধাবে? ঝামেলা করবে ও? ওর অত সাহস নেই, চেনে না আমি কে। কে তুমি? নিশি চুপ হয়ে যায়। আবিরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসে, যার অর্থ বোকা বোকা হাসি। আবির ভ্রুকুচকে তাকিয়ে বলে, বলো কে তুমি? আবির, আমাকে প্রপোজ করো, কাউকে কিছুই বলবে না। কি বলবো? আসলে আমি একজন সিআইডি অফিসার। মানে? আবির চমকে ওঠে। শফিক সাহেবের কথা মনে পড়ে যায়। উনি বলেছিলেন শহরের নতুন একটি সিআইডি টিম এসেছে, আর সেই টিমের অফিসার একজন বুদ্ধিদীপ্ত ব্যক্তি, কিন্তু তাকে কেউ কখনো দেখে চেনো না। এমনকি সে মেয়ে নাকি ছেলে সেটাও কেউ জানে না। কিন্তু আবির ঠিকই জানতে পেরেছে নিশি হলো এই সিআইডি অফিসার। এমনভাবে অভিনয়টা নিশি করেছে যেন খুব সাধারণ একজন সে। আবিরের প্রশ্নের উত্তর না দিয়ে নিশি বসা থেকে উঠে দাঁড়ায়, রাকিবের দিকে এগিয়ে যেতে চাইছে। আবির ওর পকেট থেকে ফোন বের করে শফিক সাহেবকে কল দেয়। শফিক সাহেব আবিরের ফোন পেয়ে অবাক হলো, তাড়াতাড়ি রিসিভ করে। অবাক হওয়ার কারণ আবির কখনো তাকে ফোন করেনি। জি, বলো নিলয়। বললাম তো আমাকে নিলয় নামে ডাকবেন না। ওকে, সরি। বলো কি দরকার? দরকার আমার নয়, আপনারই। ভার্সিটিতে চলে আসুন, নেহা রাকিবের সাথে ঝামেলা করবে। দূর, তুমি যে কি বলো। তুমি থাকতে আমার কি প্রয়োজন সেখানে? চলে আসুন। আবির নিশির পেছনে যায়। রাকিব নেহার সামনে দাঁড়িয়ে আছে। নেহার গালে হাত দিয়ে বলে, কেমন আছো? তোমাকে না বলেছিলাম ভালোবাসি, কিছু ভাবলে নাকি? অবশ্য তোমার ভাবনার কি আসা যায়? হ্যাঁ বললেও তোমাকে চাই, না বললেও তোমাকে চাই। কোনো শক্তি নেই তোমাকে আমার থেকে নিয়ে যাবে। দেখুন, এসব আমার ভালো লাগে না। আপনাকে আমার সহ্যই হয় না। ভাইয়া তুইলা নিয়ে যান, তারপর এক রাত যাবার পর ছাইরা দেন। মাইয়া আর কারো কাছে মুখ দেখাতে পারবে না, তখন পাখিটাও আপনার, খাঁচাটাও আপনার। পলাশের কথা শুনে রাকিব সহ রাকিবের সাথে থাকা সবাই হাসতে থাকে। শিহাব নেহার সামনে এসে দাঁড়ায়। রাকিব হাসি মুখে বলে, কিরে তুই আবার কে? ভাই, নেহা হলো আমার বন্ধু, আর নেহা আপনাকে কখনো ভালোবাসবে না, কারণ নেহা ওই যে আবির নামের ছেলেটাকে, তাকে ভালোবাসে। শিহাবের কথা শুনে সবাই হা হয়ে যায়। নেহা ও শিহাবের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। নিশি রাকিবের দিকে এগিয়ে আসতে যেয়ে থেমে যায়। সবাই আবিরের দিকে তাকায়। আবির সবার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়, মাথাটা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা এসে শিহাবের কাছে আস্তে আস্তে গলায় বলে, ওই শয়তান, এসব কি বললি? ওহ দাঁড়া না, দেখ কি হয়। একসাথে দুটো কাজ হয়ে যাবে। আবির তোদের বাড়ি ছেড়ে চলে যাবে, আর এই ভার্সিটি ছেড়েও। রাকিবও তোকে আর জ্বালাবে না। মোট কথা আমার মিথ্যেতে অনেক বেশি লাভ হবে। চুপচাপ দেখতে থাক। রাকিব পোকার মতো আবিরের দিকে তাকায়। আবির রাকিবের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে। রাকিব এগিয়ে যায় আবিরের দিকে। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওদের দিকে। তখনই হয়তো আবিরকে রাকিব পেটাবে, কিংবা মেরেও ফেলতে পারে। আবিরের খুব কাছে যখন রাকিব এসে দাঁড়ায়, তখনই নিশি রাকিবের সামনে এসে বলে, তোকে না বলেছিলাম ভার্সিটিতে না আসতে, আবার আসছিস? ওই মেয়ে, তোর সমস্যা কি? আমাকে চিনিস না ঠিক মতো। আগে আমার ব্যাপারে খোঁজ নে, তারপর সামনে আসিস। 9টা খুন জুলুম করে ছাত্র নেতা হয়েছে। আগে নিলয়ের গ্যাংয়ে কাজ করতি, পরে সেখান থেকে বেইমানির জন্য তাড়িয়ে দেওয়া হয়। তারপর এখন এখানে এসে মাস্তানি শুরু করেছিস। পেছনে লিড দেওয়ার মতো কেউ নেই বলে নিজেই নেতা হয়েছিস, যাতে পুলিশ তোকে কিছুই বলতে না পারে। এই জন্য বল, আর কি কি ব্যাপার বলা লাগবে তোর সম্পর্কে? নিশির কথা শুনে রাকিব ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই নিশি আর রাকিবের দিকে অবাক হয়ে চেয়ে আছে।
নিশির দিকে সবাই একটু বেশি অবাক হয়ে তাকাচ্ছে। এত কিছু রাকিবের ব্যাপারে অকপটে বলে দিয়েছে। নিশ্চয়ই নিশি সাধারণ কেউ না। রাকিবও ঠিক তখনই এটাই ভাবছে যে সামান্য মেয়ে ওর ব্যাপারে এত কিছু কিভাবে জানে, যা কিনা ওর কাছের লোকও জানে না। কে কে আপনি? রাকিব নিশিকে উদ্দেশ্য করে তুতলিয়ে কথাটা বলে। নিশি একটু শব্দ করে হেসে দেয়। রাকিব নিশির পাশে দাঁড়িয়ে নিশিকে থামানোর চেষ্টা করে, কিন্তু নিশি বলে, শিহাব, তোকে না বলেছে নেহা আবিরকে ভালোবাসে? তাহলে সোজা এখান থেকে চলে যা। নেহার চারপাশে যেন তোকে না দেখি। দেখ, মাথা গরম করাবি না। তুই যে হোস না কেন, এলাকাটা আমার। আমি যা বলি এখানে তাই হয়। তোকে মেরে এখানে পুঁতে রেখে দেব, কোনো খবর থাকবে না। ভয়ে কেউ কথা বলবে না, তাই আমি যা বলছি সেটা শোন। তোর মতো তুই থাক, আর আমার মতো কাজ করতে দে, না হলে তোকে। রাকিবের গালে নিঃশেষ একটা চর বসিয়ে দেয়। রাকিব সাথে সাথে কোমর থেকে পিস্তল বের করে নিশির কপালে ধরে। আবির এগিয়ে এসে রাকিবের হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর শান্ত ভঙ্গিতে বলে, সবকিছু এত সহজে হয় না। আপনি একটু বেশি রাগী দেখছি। রাগ দিয়ে কখনোই কিছু হয় না মিস্টার রাকিব। মাঝে মাঝে শান্ত হয়ে কিছু ভাবতে হয়। তাই বলছি চলে যান। শিহাব খুব খুশি, কারণ শিহাব ধরে নিয়েছে রাকিব এবার আবিরকে মারবে। ওর হাত থেকে পিস্তল কেড়ে নেওয়াতে সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের তিনজনের দিকে। আবির রাকিবের কাছে সে পিস্তলটি কোমরে গুঁজে দেয়। তারপর নিশির হাত ধরে কয়েক পা পিছিয়ে আসে ও। রাকিব কোনো কথা বলে না, মাথাটা নিচু করে বাইকের কাছে এসে সোজা চলে যায়। শিহাব হাবার মতো তাকায় আবিরের দিকে। এটা কি হলো? রাকিব কেন আবিরকে কিছু বলল না? রাকিবের চোখে মুখে কেমন একটা হয়ার সবাই স্পষ্ট দেখতে পেয়েছে, কিন্তু কেন? সবাই মনেই একই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। বিশেষ করে শিহাব আরো বেশি করে ভাবতে থাকে। শিহাব ভেবেছিল রাকিব এখনই আবিরকে মেরে হাত পা ভেঙে এখানেই ফেলে রাখবে। রাকিবের ভয়ে শহর ছেড়ে পালাবে আবির, কিন্তু তার কিছুই হলো না। বরং রাকিব কেমন ভয় নিয়ে এখান থেকে চলে গিয়েছে। কিন্তু কেন? কিসের এত ভয়? নিশিকে তো রাকিব ভয় পায়নি, তাহলে আবির? না, আবিরকে কেন ভয় পেতে যাবে? গেও ফুটমার্কে একটা ছেলে, ঝাড়ি দিয়ে কথা বললে ভয়ে চুপসে যায়, কোনো কথাই ভয়ে বলতে পারে না। তাহলে কেন রাকিব আবিরের কথা শুনে চলে গেল? শিহাব মনে কথাগুলো বেশ চট পাকিয়ে চলেছে, কিন্তু এর কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না। নেহে সে শিহাবের পাশে দাঁড়িয়ে বলে, কি হলো এটা? কি প্ল্যান করলি আর কি হয়ে গেল? শিহাব কোনো কথা বলে না, তার মনেও যে একই ভাবনা চলছে। তখনই সবাই দেখে দামি একটা কালো গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করছে। সবাই গাড়ির দিকে তাকায়। নেহা গাড়িটা খুব ভালো করে চেনে, ওর বাবার গাড়ি। শিহাব নেহাকে বলে, কি রে, তোর আব্বুকে আবার ডাকতে গেলি কেন? উনি এখানে কেন আসলেন আর কখন ডাকলি? আরে আমি ডাকি নাই, আমারও তো সেম প্রশ্ন, উনি কেন এখন এখানে আসলেন? তবে যাই হোক, আমাকে মনে হয় নিতেই আসছে। শফিক সাহেবের গাড়িটা নেহাদের ক্রস করে আবিরের সামনে গিয়ে থামে। নেহা আবারও চোখ বড় বড় করে তাকায়। এটা আবার কি হলো? ওর নিজের বাবা হয়ে নেহাকে গুরুত্ব না দিয়ে সোজা আবিরের সামনে গিয়ে থামে। বান্ধবী বন্ধুরাও নেহার দিকে তাকায় হাবার মতো। নেহার লজ্জাতে চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকায়। শফিক সাহেব গাড়ি থেকে নেমে সোজা আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। আবিরকে কিছু বলতে না দিয়ে আবিরকে জড়িয়ে ধরে ননি। শিহাব, ফারিয়া, তিন্নি, তিশা, নাইমা, সোহেল, আরিফ ও নেহা সবাই অবাক হয়ে শফিক সাহেবের গায়ে দামি কাপড়, বোঝাই যাচ্ছেন তিনি কোনো মিটিংয়ে ছিলেন। আর আবিরের গায়ে ময়লা টাইপের কাপড়, তবুও তিনি আবিরকে জড়িয়ে ধরেছে। ব্যাপারটা অবাক হওয়ারই মতো। তোর আব্বুর কি সম্মান নেই নাকি? গরিবদেরও এভাবে আগলে নেয়? জানতাম না তো। শুধুমাত্র আবিরের জন্যই এমন করছেন উনি? বাবা, এত পছন্দ তোর আব্বুর আবিরকে, তাহলে বলিস জামাই করে নিতে। এমনিতেই তো পই সবাই জেনে গিয়েছে তুই আবিরকে ভালোবাসিস। ফারিয়া, এটা আমার প্ল্যান ছিল। বকবক না করে দেখ নেহার আব্বু কি করছে।
শফিক সাহেব আবিরকে ছেড়ে দিয়ে আস্তে গলায় বলে, কি হয়েছে বলো? আমার মেয়ে ঠিক আছে? আপনি একটু বেশি ভালোবাসা দেখাচ্ছেন সবার সামনে, আর আপনার মেয়েকেই যে জিজ্ঞাসা করেন। তুমি বললে ঠিক, তার মানে সে ঠিক। ওকে, জিজ্ঞাসা করা লাগবে না, আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি। হুম। আব্বু, তুমি হঠাৎ ক্যাম্পাসে কেন আসলে? রাকি, তোর সাথে বেয়াদবি করে আমাকে আগে কেন বলিস নাই? মানে তুমি জানো রাকিব কে? জানি। কে বলেছে? আর কি জানো? তোর সাথে খারাপ বিহেভ করে, আর তার জন্যই ক্যাম্পাসে আসছিলাম। কিন্তু যেখানে নিলয় আছে সেখানে রাকিব কি করে তোর দিকে তাকায় বুঝলাম না। নিলয়? এই নিলয়টা আবার কে? ও না, মানে তুই ঠিক আছিস আর ফোন দিয়েছিস বলে এসেছিলাম। কে ফোন দিয়েছিল তোমার? আবির। এক মিনিট, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে মিটিং এ ছিলে, যেখানে আমরা কল করলে সারা দিনও ধরো না, আর তুমি সামান্য একটা ছেলের ফোন পেয়ে চলে আসলে। তোমার কাহিনীটা কি আমাকে বলো তো? এত কিসের খাতির তোমার ওর সাথে? আচ্ছা বাদ দে, গাড়ি নিয়ে চলে যা, আমি অফিসে যাব, পরে কথা বলবো। শফিক সাহেব তার অফিসের সামনে এসে গাড়ি থেকে নেমে যায়। নেহা আবারও হাবার মতো ওর বাবার দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে নেহা বুঝতে পারছে না, কোথায় যেন একটা রহস্য জট লেগে গেছে। আই, তুমি এমন কেন? নিশির কথা শুনে আবির ওর দিকে কড়া দৃষ্টিতে তাকায়। নিশি আবিরের দিক থেকে চোখ নামিয়ে বলে, তো ভীতু কেন তুমি? তোমাকে দেখে মনে হয় কখনো মারামারিও করনি। এত ভয় পাও কেন? একটা মেয়েকে একজন মাস্তান এসে রোজ রোজ জ্বালাবে, এসব দেখার পরও চুপচাপ সহ্য করো? আসলে কি দরকার এসব ঝামেলাতে জড়ানোর? দরকার আছে, তবে তোমার মতো ভীতুর দরকার নেই। আচ্ছা বুঝছি, তোমার তো অনেক সাহস, আমাকে সাহস ধার দিও। এখন বলো তুমি এখানে কেন? তুমি তো সরকারি লোক। তোমাকে ধরতে। আবির চমকে যায়। ভয় নিয়ে নিশির দিকে তাকায় আবির। নিশি তখনই উচ্চ স্বরে হাসি দিয়ে বলে, মজা করছিলাম, তবুও ভয় পেলে? তোমারে দিয়ে তো দেখি মশাও মারা যাবে না, গাধা একটা। ও, ভয় পাইছিলাম। আসলে আমার পুলিশ দেখলে এমনিতেই ভয় করে। তুমি কিন্তু বললে না কেন এইভাবে নিজে পরিচয় গোপন রেখে এখানে এসেছো? আসলে আমি নিলয়কে দেখতে এসেছি। মানে নিলয়কে? আরে টপ মাস্তান যে, যার ম্যাগাজিন তোমাকে দিতে গিয়ে নেহা নিয়ে চলে যায়। ও, তোমাকে তো বলেছিলাম নিলয় হলো যে শহরে একবার যাক না কেন সে সেই শহরের কিং অফ দ্য মাস্তান হয়ে যাবে, যে চাইলে পুরো শহরটা কয়েকদিনের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। একটা আতঙ্ক সে, যদিও সাধারণ মানুষ এখনো অবধি নিলয়ের দ্বারা ক্ষতি হয়নি, আবার সেই সাধারণ মানুষও নিলয়কে কোনো দিন দেখেনি। কেবল সবাই শুনেছে নিলয় মাস্তানি করে বেড়ায়, আর যে দেখেছে সে আর বেঁচে থাকে না। এর কারণ সে তার কাজে ছিটে ফোটাও কোনো প্রমাণ রাখে না। এমনকি তার গ্যাং ছেড়ে কেউ চলে আসলেও এমনভাবে তাকে ব্রেন ওয়াশ করানো হয় যে তাকে ধরলেও সে কখনো মুখ খোলে না নিলয়ের ব্যাপারে। তারা নাকি নিলয়কে মাস্ক ছাড়া কোনো দিন দেখেনি। তোমরা কি কখনো নিলয়ের গ্যাংয়ের কাউকে ধরেছিলে? হ্যাঁ, কিন্তু সেই একই কথা, নিলয়কে দেখেনি। কি করে ঠিকভাবে বলতেও পারে না। তাই পুলিশরা যখন নিলয়কে ধরতে ব্যর্থ, তখনই আমাদের ডাক পড়ে নিলয়কে ধরার। কিন্তু এখানেও সিআইডি টিম ব্যর্থ হয়। শেষমেশ আমাদের টিমটাই সিলেক্ট করা হয় নিলয়ের পুরো গ্যাংটাকে ধরতে। আমরাই প্রথম নিলয়ের গ্যাংয়ের একজনকে ধরেছিলাম, কিন্তু সেই ব্যাটা কিছুই বলতে পারেনি। সোর্স মারফত জানতে পারি নিলয় এখন এই শহরে, আর তারই লোক কেউ একজন ইউনিভার্সিটিতে আছে। আচ্ছা, তুমি তো গ্রাম থেকে এসেছো, তুমি আবার নিলয়ের লোক না তো? কি কি বলো এসব? নিশি আবারও জোরে হেসে ওঠে। আবির নিশির দিকে তাকিয়ে আছে। কয়েক হাত দূরে সরে গিয়ে বসে আবির। নিশি তার হাসি থামিয়ে বলে, আরে মজা করছিলাম, তোমাকে দেখে কখনোই নিলয়ের লোক বলে মনে হয় না। ওরা অনেক বুদ্ধিমান হয়, তোমার মতো নাদান মার্কা হয় না, বুঝছো? ওই তুমি কিন্তু আমাকে অপমান করলে। আচ্ছা বাবা, সরি। তুমি যে মারামারিতে ভীতু, সন্দেহ হয় আমার যে তুমি কখনো কারোর সাথে ঝগড়াও করেছো কিনা। তবে প্রমিস করেছো কিন্তু তুমি কাউকে এসব বলবে না। তুমি অনেক ভালো একটা ছেলে, এই কারণেই তোমাকে সব বললাম। নিলয়কে ধরতেই আমার এখানে আসা। তাই শিহাবের মা মানে আমার দুঃসম্পর্কের একটি আন্টি হয়, তাই শিহাবদের বাসায় উঠেছি। তুমি তো নেহাদের বাড়িতেই থাকো তাই না? চলো এখন।
ক্লাস করব না আজকে কোথাও ঘুরি। তুমি তো গ্রাম থেকে এসেছো, শহরটাও ঘোরা হয়নি, চলো ঘুরি। আর ঘুরতে ঘুরতে শুনবো তোমার কথা। হুম। আবির আর নিশি ক্যাম্পাস থেকে বের হয়। আবির মনে মনে হাসছে। কেন হাসছে তার কারণগুলো তবে তা প্রকাশিত হয়েই যাচ্ছে। পকেটে হাত গুজে ফারহার কথাগুলো ভাবেও। মূলত ফারা আর শফিক সাহেবের কারণে আবির এসেছে এখানে। ফারার কথা মনে পড়তেই বুকটা কেমন যেন কেঁপে ওঠে। চোখের সামনে ওর রক্তাক্ত শরীরটা ভেসে ওঠে। তারপর তোমাকে দেখার পর রাকিব ফুট করেই কেন ক্যাম্পাস থেকে চলে গিয়েছিল? ফুচকার প্লেট থেকে একটা ফুচকা তুলে যখন আবির মুখে দিতে যাবে তখনই নিশির এমন কথা শুনে আবির কেঁপে ওঠে। আবির ঠিক কি করবে ভেবে উঠতে পারছে না। রকস্টার গল্পের লেখক আবির হাসান নিলয় নিশির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তোমাকে সে ভয় পেয়েছে। তুমি যে রাগী, তুমি যখন রেগে কথা বলো তখন আমারই ভয় করে। আর রাকিব তো বাচ্চা ছেলে। তুমি না একটা ভীতু, বুঝছো? তোমারে দিয়ে কিছুই হবে না, কিন্তু তুমি আমাকে হেল্প করবে তো? কি হেল্প? আমাকে নিলয় অবধি পৌঁছে দেবে তো? মানে তাকে ধরতে বা খুঁজে বের করতে হেল্প করবে। কি কি যে বলো, আমি কি করে করব? মাস্তান যেহেতু ইন্টারন্যাশনাল মাস্তানি করে, আমি দেখলে তো জ্ঞান হারাবো। তুমি না আসলে একটা ভীতু। এখন ফুচকা খাও। আবির আর নিশি ফুচকা খেতে থাকে। নিশি আপন মনে ফুচকা খাচ্ছে, কিন্তু আবির যেন ঠিকঠাক ভাবে নিঃশ্বাসও নিতে পারছে না। কি করতে এসেছে আর কি করছে ও ঠিক বুঝে উঠতে পারছে না। এসেছিল শহরটাকে নতুনভাবে তার মতো করে তৈরি করতে। আসলে নিশি ঠিকই বলেছিল, নিলয় যে শহরে একবার চায় সে শহরে নাকি তার রাজত্ব চলে। আবির জানে ঢাকা সিটির অলিতে গলিতে পাতি মাস্তানে ভর্তি। বস্তির ছেলে থেকে শুরু করে নেতার ছেলেরাও টুকিটাকি মাস্তানি করে। আর যারা পেশাদার মাস্তানিতে আছে তারা কেবল কয়েকটা মার্ডার ছাড়া আর কিছুই তেমন করেনি। কিন্তু আবির চাই ইন্টারন্যাশনাল খেলোয়াড় হতে, যে খেলাতে গোল নয়, পেনাল্টি নয়, ছক্কা থাকে না, থাকে লাল তচর রক্তের নেশাদায়ক গন্ধ, থাকে বুলেটের বিদঘুটে গন্ধ। সেই গন্ধে মিশে থাকে আপনজন হারানোর হাহাকার যন্ত্রণা। এটা ফারার সাথে হয়েছিল। ফারাবি হাসান অয়ন আবিরের বন্ধু। আবির সংক্ষেপে ফারা বলে ডাকত। দুজনেই ছিল মাস্তানি অফ দ্য লিডার। কিন্তু কয়েক মানুষ নামে হিংস্র রক্তখাদক সবকিছু তছনছ করে দিয়েছে। আর তারাই এই শহরের এখন আন্ডারওয়ার্ল্ড কিং। তাদেরকে খুঁজতেই আবির আজও শহরে। কি ব্যাপার, ফুচকা হাতে নেই কি ভাবছো? না মানে ভাবছি নিলয়কে আমরা কিভাবে খুঁজবো। আমার কাছে একটা প্ল্যান আছে, তোমাকে বলবো, তুমি শুধু আমার সাথে থেকো। দুজনে মিলে আবারও ফুচকা খেতে মনোনিবেশ করে। আবির মনে মনে হাসে। নিশের কথাগুলো সত্যি হাস্যকর। মিন্নু, তোর ভাইজান কেমন আছে? রেনু আপার কথা শুনে মিন্নু কান্না ভরা চোখে আপাকে জড়িয়ে ধরে। কারণ আবির কয়েকদিন মিন্নুর সাথে কথা বলছে না। অবশ্য এতে মিন্নুরও কিছু করার নেই। মিন্নুর আপার বাড়ি থেকেই বের হয় না, সারাক্ষণ ঘরের মধ্যে লুকিয়ে বসে কাঁদে। তাই সংসার চালানোর জন্য মিন্নুকে দিনের কয়েকটা সময় কাজ করতে হয়। এই কারণে আবিরের সাথে মিন্নুর তেমন দেখা হচ্ছে না। তোর ভাইজানকে বলবি যেন একবার দেখা করতে আসে। আচ্ছা, ভাইজান খুশি হইব। কইছো আজকে তোমার কথা জিজ্ঞাসা, তুমি কেমন আছো সেটা জানতে চাইছিলে। ও আচ্ছা। বিশাল কয়েকতলা বাড়ির মধ্যে আবির প্রবেশ করছে। বেলকনিতে বসে আছে নেহা। আবিরকে প্রবেশ করতে দেখে নেহা আবিরের দিকে তাকায়। তখনই মাথার মধ্যে কয়েকগুলো প্রশ্ন চলে আসে ওর। আবির? কে আবির? কেন বাবা তার জন্য এত পাগল? সে কি সত্যি এরকম, নাকি কিছু অসাধারণ আছে লোকটার মধ্যে? কেন জানি না, ছেলেটার মধ্যে কিছু একটা আছে যা হয়তো দেখা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসা করলেও বলছে না। তাহলে কি করব? আমি কি সত্যি প্রেম করব এই খ্যাত ছেলের সাথে? না না, ধুর, কি ভাবছি এসব? তার ব্যাপারে জানার জন্য তার সাথে প্রেম করতে যাব? ছি, কি সব ভাবছি। বান্ধবীরা জানতে পারলে আমাকে হাসির পাত্রী ছাড়া কিছুই বানাবে না। আচ্ছা, আমি তো সত্যি প্রেম করব না,
তাহলে কেন এত ভাবছি? নেহা নিজের মনে এসব ভেবে চলেছে। সন্দেহ হয়ে গেছে, অনেকটা সময় হলো। বিকেলে নিশির থেকে বিদায় নিয়ে আবির গিয়েছিল অনেক দূরে। সেই দিন শফিক সাহেবের গাড়ি করে সেখানে গিয়েছিল। সেখানে শ্রাবণের কালো মেঘ আকাশে জমা ছিল। আবির ভেবেছিল আজ হয়তো হাঁসের দলগুলো সেখানে খেলা করে বেড়াচ্ছে, কিন্তু সেই ছোট্ট বিলে গিয়ে আবির কেবল কয়েক জোড়া সাদা বক ছাড়া কিছুই দেখেনি। তাই সেখানে কিছু সময় বসে নেহানের বাড়ি ফেরে, আর ফিরতে ফিরতে অনেকটা সময় হয়ে যায়। আবির যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখনই দেখে নেহা ওর দিকে তাকিয়ে আছে অপলক হয়ে। আবির একটু থেমে নেহার দিকে তাকাতেই নেহা চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। আবির আর দাঁড়ায় না, জোরে হেঁটেই চিলেকোঠার ছোট্ট ঘরে চলে আসে। সন্ধ্যা নেমে গেছে, বাইরে হালকা হালকা বৃষ্টির পরিশ্রবণ। আবির ঘরের দরজা আটকে কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে বিছানায় গিয়ে বসে। বালিশের নিচে কয়েক প্যাকেট সিগারেট রাখা। আবির প্যাকেট খুলে একটা সিগারেট জ্বালায়, সিলিং এর দিকে তাকিয়ে ধোঁয়াগুলো উপরে ছেড়ে দিতে থাকে। কয়েক মিনিট এভাবে স্থির থাকার পর দেয়ালের দিকে চোখ যায় ওর। দেয়ালে একটা পেইন্টিং আঁকা। শফিক সাহেব লোক নিয়ে ফ্রেম বাঁধানো একটি পেইন্টিং করিয়ে রাখে আগে থেকেই। রকস্টার দ্য কিলার গ্রুপ, আবির হাসান নিলয়। পেইন্টিংটা যথেষ্ট বিদঘটে। একটি ছোট্ট লাঠি, সেই লাঠির এক প্রান্তে আঁকা বিশাল একটা জনসমাগম। মানুষগুলো বিশ্রী দেখতে, গায়ের রং কালো, মুখগুলো অস্পষ্ট, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আবির সেই প্রান্তটির নাম দিয়েছে হিংস্রতার দানব। আবির বসা থেকে উঠে দাঁড়ায়, পেইন্টিংয়ের কাছে যায়। পেইন্টিংটা সরাতে দেখে ছোট্ট একটি ড্রয়ারের মতো কিছু একটা, যা আবিরের কথা মতো করানো হয়েছে। আবির সেই ড্রয়ারে হাত প্রবেশ করায়। কয়েকটি পিস্তল আবিরের হাতে অনায়াসেই ধরা দেয়। আবির একটি পিস্তল বের করে নিয়ে এসে বিছানায় বসে। আবিরের প্রিয় একটি পিস্তল, .2.2 ক্যালিবারের G19 পিস্তল, যা আবির সবসময় পায়ের বুলেটের সাথে রেখে দেয়। এটা সবসময় আবিরকে বাঁচিয়েছে। ওর দু পায়ের বুলেটের সাথে এমনভাবে লাগানো থাকে যা আবির ছাড়া আর কেউ দেখতে পায় না। আবির পিস্তলটি হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় ও। আবির চমকে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সিগারেটের প্যাকেটগুলো আবারও ঠেকে দেয়। পিস্তলটি জায়গা মতো রাখতে হবে, তখনই দরজার ওপাশ থেকে শুনতে পায় নিলয় দরজা খোলে। আবির একটু শান্ত হয়। দরজার ওপাশে শফিক সাহেব এসেছেন। আবির পিস্তলটি বিছানা রেখে দরজা খুলে দেয়। শফিক সাহেব দেরি না করে ভিতরে প্রবেশ করে। এ কি, বিছানায় এসব কেন? ও নিলয়, তোমাকে মানা করেছিলাম বাসায় যেন এসব একদমই প্রকাশ না পায়। জানবেও না কেউ। তাহলে এটা বিছানায় কেন? ভাবছি আপনাকে মারবো, তাই এটা বের করেছি। আহ নিলয়, মজা রাখো, যেটা বলতে এসেছি সেটা শোনো। ও। শফিক সাহেব আবিরের বিছানায় রাখা বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেটগুলো বের করেন। আবির গম্ভীর একটা হাসি দেয়। শফিক সাহেব সিগারেট জ্বালিয়ে কয়েক টান দিয়ে বলে, নিলয়, একটু আগে জানতে পারলাম ওই সিআইডি অফিসার আসলে একজন মেয়ে। সে তোমার ভার্সিটিতেই পড়ে। কি ব্যাপার, কি হয়েছে? জানতে চাইবে না কিভাবে জানলাম? না, আমার প্রয়োজন নেই, সে আমাকে ধরতে পারবে না। শফিক সাহেব একটু শব্দ করে হাসলেন। সিগারেটে কয়েকবার টান দিয়ে হাসি থামিয়ে বললেন, তোমার তো কিছুই দরকার পড়ে না। হয়তো দেখা যাচ্ছে আমার আগেই জেনে ফেলেছো অফিসারটা আবার কে। আচ্ছা ছাড়ো, যে জন্য আসা। আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই, দেবে? পাওয়ার। কি মানে? নিলয়, রাজনীতি বোঝো তো? এখানে তোমার মতো বুদ্ধিমান লোক দরকার। সত্যি কথা বলতে, আমি তোমার মাধ্যমে রাজনীতি করে প্রকাশ্য পাওয়ার পেতে চাই। আচ্ছা, হয়ে যাবেন। জানি তুমি যেটা বলবে সেটা তো হবেই। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। চিলেকোঠার ছোট্ট ঘরটাতে দুজন লোক, একজন রক্তের ফেরিওয়ালা, আরেকজন রক্ত দেখার ফেরিওয়ালা। আবির চুপচাপ শফিক সাহেবের পাশে গিয়ে বসে। টুং করে আবিরের ফোনে একটা মেসেজ আসে। আবির পকেট থেকে ফোন বের করতে যাবে, তখনই শফিক সাহেব থামিয়ে দিয়ে বলে,
শাওনের মেসেজ ওটা। তোমার অর্কের কথা মনে আছে? আবির বিড়বিড় করে নামটা উচ্চারণ করে। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে যায়, মুখের রংটাও যেন হঠাৎ করে পাল্টে গিয়ে রক্তবর্ণ ধারণ করে। ডান হাত মুষ্টিবদ্ধ করে পেছানায় কয়েকবার গিয়ে গতিতে কিল মারতে থাকে। শফিক সাহেব একটু হেসে বলে, মারুফকে আজ খুঁজে পাওয়া গেছে। কিভাবে পেয়েছি সেটা তুমি পরে জানতে পারবে। তবে এটা নিশ্চয়ই তোমার বলতে হবে না যে মারুফকে। অর্কের চামচা মানে ডান হাত। বাকিটা তো জানোই। এবার মেসেজটা সিন করো। মারুফ কোথায় আছে তার ঠিকানা জানতে পারবে। আবির কিছু বলে না, বসা থেকে উঠে দাঁড়ায়। বিছানার বিপরীত পাশে একটি ছোট্ট জায়গা, যেখানে আবিরের সব কাপড়গুলো রাখা আছে। আবির কালো কোট, স্যুট, বুট, মাস্ক পরে নেয়। বিছানায় থাকা পিস্তল আর সেই ছোট্ট ডয়ার থেকে আরও দুটো পিস্তল বের করে। দুপায়ে দুটো কোমরে কোজে নিয়ে আবির দরজা খুলতে যাবে, তখনই শফিক সাহেব বলেন, নিলয়, এত তাড়া কিসের? তোমার এমন অশান্ত লোক দেখতে ভালো লাগে না। তোমার শান্তশিষ্ট ভাবটাই বেস্ট। একটু রেস্ট নাও। বাড়ির কেউ ঘুমায়নি, আর মারুফ পালিয়েও যেতে পারবে না। আর শোনো, তোমার জন্যে এত কিছু কেন করেছি জানো? পাওয়ার। মনে রাখবে কিন্তু এটা। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, মিস্টার রকস্টার। শফিক সাহেব আরও একটা সিগারেট জ্বালিয়ে ঘর থেকে বের হয়। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। শফিক সাহেব সিঁড়ির ঘরে সিগারেট কয়েক টান দিয়ে তা ফেলে দেয়। মুখ থেকে মাস্ক আর মাথা থেকে কালো টুপি সরিয়ে বাইরে তাকায়। বৃষ্টির বড় বড় ফোঁটার বাধাহীন ছিট ছোট ঘরে প্রবেশ করছে। আবির বাইরে বের হয়। বৃষ্টির মধ্যে ছাদের উপর দাঁড়িয়ে থাকে ও। কে তুই? এত রাতে আমাকে কেন রেখেছিস? রাকিবের গরুগম্ভীর গলার শব্দ শিহাব যেন চমকে ওঠে। বৃষ্টির রাত, পিষ্ঠালা পুরো রাস্তাটা একদম ফাঁকা। ফাঁকা জায়গা ছাড়া ল্যাম্পপোস্টের আলো যেন অন্য কোথাও রং ছাড়াচ্ছে না। দুটো বিপরীত রঙের গাড়ির রাস্তার কয়েক মিনিট পাশে বড় বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। কালো গাড়িতে রাকিব আর সাদা গাড়িতে শিহাব বসে আছে। দুজনে দরজা খুলে বিপরীতমুখী হয়ে আছে। রাকিবের এমন প্রশ্ন শুনে শিহাব কিছুটা ঘাবড়ে গেল, সামলিয়ে আবার বলে, ভাই, আমি শিহাব, নেহার বন্ধু। ও, তুই তাহলে ফোন দিয়ে রেখেছিস? বল, কি দরকার? ভাই, আমার একটা কাজ করে দেবেন? প্রয়োজনে আপনি টাকা যা চাইবেন তাই দেব, আর দরকার হলে নেহাকেও এনে দেব আপনার কাছে। রাকিব প্রকুচকে তাকায়। অনেকদিন হলো রাকিব তেমন কন্ট্রাক্টে কাজ করে না, কারণ সে এখন মাস্তান হলো ছাত্র নেতা। এই কারণে আগের মতো কাউকে মারাটা কমিয়ে দিয়েছে। কিন্তু নেহাকে পাবে, অফারটা শুনেই রাকিব যেন গা ছাড়া দিয়ে ওঠে। শিহাবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, টাকা লাগবে না, নেহাকে চাই। বল, কাকে মারতে হবে? আপনাকে সব জানাবো। আপনি রাজি কিনা সেটা জানতে চেয়েছি আজ। ঠিক আছে। রাকিব চলে যায়। শিহাব মনে মনে হাসে। হাসতে হাসতে শাওনকে একটা ধন্যবাদ দেয়, কারণ শাওনের সরলতার কারণে শিহাব জানতে পারে আবির আসলে কে। আর এই কারণেই সে আবিরকে মারতে চায়, আর রাকিবকে দিয়েই সে আবিরকে মারতে চায়। শাওন কিছুটা চিৎকার দিয়ে বলে। শিহাব একা একাই নিচের মতো করে হাসতে থাকে আর বিড়বিড় করে কী সব বলে। তারপর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালো পোশাক পরে আবির বড় বাড়ি থেকে বের হলো। নেহা কালো কোট পরা লোকটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কে লোকটা? আমাদের বাড়ি থেকে এভাবে কেন বের হচ্ছে? চোর? না না, চোর হলে এভাবে তো হেঁটে যাবে না। লোকটার হাঁটার মধ্যে একটা অন্যরকম ভাব আছে, যা সচরাচর চোরদের থাকে না। তাহলে কে? বাড়ির কেউ? বাড়িতে এমন কে আছে? বাবা? দূর, বাবা এভাবে কেন বের হবে? তাহলে কে হবে? আবির? আরে দূর, আবিরের মতো হাবাগোপা টাইপের খ্যাত লোক এভাবে যাবে নাকি? কিন্তু সেদিন তো কেমন যেন কাপড় পরে এসেছিল বাড়িতে, গম্ভীর চাহনি ছিল। তবে কি এটা সত্যিই আবির? আমি কি পিছু নিব? কেন সে এভাবে বৃষ্টির মধ্যে বের হয়েছে? নেহা কথাগুলো ভাবতে ভাবতে কখন যে সেও বাড়ি থেকে বের হয়ে পড়েছে সে জানে না। বাড়ি থেকে বের হতেই দেখে সেই কালো পোশাক পরা লোকটা দামি কালো গাড়িতে করে চলে যাচ্ছে। নেহা অবাক হয়, আবারও মনে মনে বলে,
যদি আবির হয় তাহলে এত দামি গাড়িতে করে কোথায় যাচ্ছে? এত দামি গাড়ি তো আমাদেরও নেই, এমনকি সে নিজে ড্রাইভ করে যাচ্ছে। কিন্তু আবির যদি না হয় তাহলে কে? বাসায় তো এমন কেউ নেই। নেহা আবারও ভাবতে ভাবতে নিজের গাড়ি নিজেই চালিয়ে আবিরের পেছন পেছন যেতে থাকে। আবিরের গাড়িটা চেনার রাস্তা পেরিয়ে কোনো এক অজানা রাস্তা দিকে এগিয়ে যাচ্ছে। আবির গাড়ির কেবিনের ড্রয়ার থেকে সিগারেট বের করে চালিয়ে টানতে থাকে। গাড়িতে এসি লাগানো, সাথে এলইডি মনিটর, টিভি, মিউজিক সিস্টেমও উন্নত মানের। আবির দ্রুত গাড়ি চালাতে থাকে। মুখের রংটা ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য আবির মাঝে মাঝে চোখ দুটো বন্ধ করছে, আর তখনই অর্কের মায়া মায়া মুখটার পেছনে থাকা বেইমানের মুখটাও চোখে ভাসতে থাকে। তার সাথে ভাসতে থাকে আরো কয়েকজন চেনা মুখগুলোর প্রতিচ্ছবি। আবির লোকালয় ছেড়ে অনেক দূরে জঙ্গলের দিকে রাস্তায় চলে আসে। পেছনে নেহাও তার গাড়ি চালিয়ে আবিরকে ফলো করতে থাকে। হঠাৎ করে নেহা খেয়াল করে পেছনে আরো একটি গাড়ি। নেহা ব্যাক গ্লাসে তাকিয়ে দেখে সেটাও একটি দামি গাড়ি। নেহা আরো অবাক হয়, এক মুহূর্তের জন্য ভাবতে থাকে, আমি কি এখানে এসে বড় কোনো ভুল করলাম? নেহা আবারও পেছনের গাড়িটার দিকে তাকায়। আরো বেশি অবাক হয়, কারণ আরো একটি গাড়ি পেছনের গাড়িটার পেছনে এগিয়ে আসছে। মানে এই চিকন রাস্তায় পরপর 4টি গাড়ি, যার প্রথমটাতে নেহার অপরিচিত কেউ বসে আছে, আর তার পেছনে নেহার গাড়ি, আর নেহার গাড়ির পেছনে আরো 2টো গাড়ি, যেন কোনো গাড়ি রেসের প্রতিযোগিতা হচ্ছে। আবির আরো কিছু দূর এগিয়ে যেয়ে গাড়িটা রাখে। বিশাল একটি জায়গা, বড় একটি জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে ছোট বড় গাছ কেটে ফাঁকা জায়গা করা। সেই জায়গাতে গোল করো অনেকগুলো গাড়ি পার্ক করা। আবির তার গাড়িটা ঠিকমতো পার্ক করে গাড়ি থেকে নামে। নেহাও কিছুটা দূরে তার গাড়ি থামিয়ে গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। আবির গাড়ি থেকে নামে। কালো রঙের ছেঁড়া ছেঁড়া স্টাইলের প্যান্ট পরা, মুখে মাস্ক, আর গায়ের লম্বা কালো টোপের সাথে কোট, হাতে একটি পিস্তল। আবির ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যেখানে নেহা দেখতে পায় মাঝখানে কয়েকজন একই পোশাক পরে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে উপুু হয়ে মাটিতে পড়ে আছে একজন ছেলে। নেহা ধরেই নিয়েছে এটা আবির হতে পারে না, কারণ আবিরকে দেখার পর নেহা যতটুকু জেনেছে, আবিরকে যদি চড় মারা হয় তবে সে মুচকে এসে মাথা নিচু করে চলে যাবে। আর যে গাড়ি থেকে নামলো আর আমাদের বাড়ি থেকে বের হলো, তাকে দেখে মনে হচ্ছে সে একজন রিয়েল রকস্টার। লোকটার হাঁটা চলা, হাতে পিস্তল, পোশাক, সব দিক দিয়েই লোকটা ভয়ঙ্কর। কিন্তু কে এই লোকটা? নেহা বিড়বিড় করে কথাগুলো বলতেই হঠাৎ শুনতে পাই নেহা কেমন যেন চুপসে যেতে থাকে। নেহা মনে মনে বলে, তাহলে আমাদের বাড়ি থেকে যে বের হয়েছে এখানে এসেছে সে নিলয়। আচ্ছা নিলয় কে? নিলয় কোথায় যেন নামটা শুনেছি। বই, ম্যাগাজিন, ইয়েস ম্যাগাজিনে নামটা পড়েছি। তার মানে এটাই কি সেই দ্য কিং অফ মাস্তান রকস্টার? কিন্তু সে আমাদের বাড়ি কি করছিল? আর যে নিলয় ভাই বলে ডাকলো, তার কণ্ঠটাও কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না কে হবে। নতুন কোনো ছেলে? হ্যাঁ, আশরাফ নাম ছিল ছেলেটার। নতুন এসেছিল ভার্সিটিতে, এরপর কয়েকদিন আর দেখা যায়নি। তার মানে সেও কি নিলয়ের লোক ছিল? নেহার ভাবতে পারে না বৃষ্টির গতি পেরিয়ে চলেছে। নেহা দেখে নিলয় সেই ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়, ধপ করে মাটিতে বসে পড়ে। উবু হয়ে থাকা ছেলেটার সামনে হাত দিয়ে গলাটা শক্ত করে ধরে টেনে তোলে নিলয়। মহিন। নেহা শুনতে পায় নিলয়ের কণ্ঠ, কিন্তু কেমন যেন অন্যরকম লাগছে। হয়তো মাস্কের কারণে কণ্ঠটা ঠিক ধরতে পারছে না নেহা। নতুন একটি ভয়েস নেহা শুনতে পেয়েছে। ভাইয়া আমাকে মাফ করে দিন, আমি কিছু করিনি। নিলয় কখনো অন্য কাউকে মারে না, যতক্ষণ অবধি নিলয়কে কেউ ক্ষতি না করে। তাহলে ভাইয়া আমাদের ছেড়ে দিতে বলেন, আপনার লোকেরা আমাকে অনেক মেরেছে। যা। ধন্যবাদ ভাইয়া। মহিন বসা থেকে উঠে দাঁড়ায়। পায়ে তার প্রচন্ড ব্যথা অনুভব হতে আবারও বসে পড়ে। নিলয়ের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকায়ও। নিলয় মহিনের দিকে পিস্তলটা এগিয়ে নিতে যাবে,
তখনই মহিন নীলয়ের দিকে তাকিয়ে কান্না করে দেয়। মহিন আবারও বলে, ভাইয়া দয়া করে আমাকে ছেড়ে দেন। নীলয় কোনো কথা বলে না, কেবল একটু শব্দ করে হাসেও। সাকিব নামের ছেলেটা মহিনের বাহুতে রড দিয়ে জোরে বাড়ি দেয়। মহিন সাথে সাথে আত্মচিৎকার দিয়ে পড়ে যায়। নীলয়ের দিকে তাকিয়ে কান্না ভরা চোখে কিছু বলতে যাবে, তার আগেই নীলয় বলে, অর্ক, সৌরভ, রাহাত কোথায়? আমি জানি না ভাইয়া, সত্যি জানি না। আপনি যেমন আপনার মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখেন, কাউকে দেখতে দেন না, তেমনি ওরা তো আপনারই লোক ছিল। ওরাও হচ্ছে কাউকে ওদের মুখ দেখতে দেয় না, হাইড করে রাখে। চুপ শালা, বোকা পাইছিস? তুই অর্কের কাছের লোক, তুই জানবি না? আর এটাও জানি তোরা সবাই এখন ঢাকাতেই আছিস। এখন বল, কোথায় ওরা? ভাইয়া সত্যি বলছি, আমি জানি না। শার্ট করে একটা গন্ডির শব্দ শোনা যায়। মহিমের দেহটা মাটিতে পড়ে যায়। নীলয় বসা থেকে উঠে দাঁড়ায়। ওর সামনে থাকা সাকিব, আশরাফ, হাসান, মেহেদি আর শাওনের দিকে তাকিয়ে গম্ভীর গলাতে বলে, কে গুলি করলো তোদের মধ্যে? সবাই অবাক হয়। নীলয়ের এমন কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। ওরা সবাই ভাবছে নীলয় মহিনকে গুলি করেছে, আবার নীলয় ভাবছে ওদের মধ্যে কেউ মহিনকে মেরেছে, কিন্তু দুজনের মধ্যে কেউই মহিনকে মারেনি। তোমার কোমরে ওই দিন আমি একটা পিস্তল দেখতে পাই, ওটা কি তোমার? আবিরের কথা শুনে নেহা চুপচাপ বসে থাকে। নেহা তার ভালো লাগার কথাগুলো বলতে চেয়েও পারল না। নেহা চেয়েছিল আবিরকে তার ভালো লাগে, আর ভালো লাগাটা তৈরি হতে হতে অনেক সময়ও লেগেছে। এ কারণে এই কথাগুলো বলতে নেহার ইতস্তত বোধ তৈরি হয়। কি হলো বলো? আসলে ওই দিন রাতে নীলয়ের পিছু নিয়েছিলাম আমি, কিন্তু আরো দুজন লোক তোমার পিছু নিয়েছিল। তার মধ্যে আমার চেনা একজন লোক ছিল যে কিনা নীলয়ের শিকারটাকে মেরে দেয়, আর আমি তাকে দেখে ফেলি। এরপর দুজনের ধাক্কা লাগে, ওর হাত থেকে পিস্তল পড়ে যায়, আর সেটা আমি রেখে দেই নিজের কাছে। ওহ, তা কে ওই লোকটা যার সাথে তুমি ধাক্কা খেয়েছিলে? তুমি তাকে চেনো? রাকিব। আমি অবাক হয়ে নীলয়ের মতো করেই সেটাও এসেছিল, আর ওই লোকটাকে মেরে চলে যায়। ও, আরেকজন কে ছিল? ঠিক চিনি না আমি। আসলো, ক্যামেরা লাগালো আর চলে গেল। বুঝতেই পারিনি সে কে, তবে এটা মনে হয়েছিল সে মেয়ে একজন। ওকে, ধন্যবাদ। না মানে আমাকে সবকিছু বলার জন্য। দুজন আবারও চুপ হয়ে যায়। আকাশে মেঘের ছড়াছড়ি, বৃষ্টি এলো বলে। আবির আবারও নিচের দিকে। আবির, তোমাকে একটা কথা বলি। বলো। আচ্ছা, আগে একটা প্রশ্ন করি, তুমি কি কাউকে ভালোবাসতো কোনোদিন? না, ভালোবাসা আর আমি? কে আমাকে ভালোবাসবে শুনি? আলো ছেড়ে কে চাইবে অন্ধকারে আলোর খোঁজে হাতড়ে চলতে? কি বলো এসব? তোমার কথার কিছুই বুঝি না। আচ্ছা শোনো, তোমাকে যদি কেউ ভালোবাসে তাহলে কি করবে? নিশি আমাকে ভালোবাসে, এটা আমি জানি, বুঝি, দেখি কি করি। মানে নিশি তোমাকে ভালোবাসে? ওই তুমি জানো কি করে? ওর কথা শুনলে বুঝতে পারি। ওরে বোঝার লোক রে, আমার কথা শুনে কি একটু বুঝতে পারো না আমিও তোমাকে ভালোবাসি, গাধা? শেষের কথাটা নেহা আস্তে করে বলে। আবির নেহার দিক থেকে চোখ নামিয়ে নেয়। আবির বলে, তুমি কি যেন বলবে বলেছিলে? না থাক, বলবো না আসলে। আবিরের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে রাখে সাজিদের ফোন কল। আবির আর দাঁড়ায় না, বসা থেকে উঠে দাঁড়ায়। নেহার দিকে তাকিয়ে বলে, ভিতরে যাও, বৃষ্টি আসবে মনে হয় খুব জোরে। আবির কোনো উত্তর দেয় না, হরণ করে বাড়ি থেকে বের হয়ে যায়। নির্দিষ্ট ঠিকানায় সাজিদের সাথে দেখা করতে আসে আবির। সাজিদ সিম্পল ভাবে চলে এসেছে, আবিরও সাধারণ ভাবে। সাজিদ বলতো, কি রে, কি কারণে ডেকেছিস? তোর মনে আছে কেন তুই জেলখানাতে এসেছিলি? মনে থাকবে না কেন কাদা? নিজে সৎমাকে মেরে চলে আসি জেলে, ওখানে যে তোর সাথে পরিচয়, কিন্তু আমরা আজও জানলাম না তুই কেন জেলে এসেছিলি। জানবি। শোন, আমি এ শহর ছেড়ে চলে যাব অনেক দূর। আজ রাতে কয়েকজনকে তার নিজের ঠিকানায় পাঠাবো। শহর থেকে রক স্টারের গল্পটা শেষ করতে চাই। অর্ক, রাহাত, সৌরভ আর শাইনের লোকজন, তুই ব্যাপারটা দেখিস। সাজিদ। আবির চিৎকার দিয়ে ওঠে। বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট্ট জঙ্গল মতো জায়গা। হুট করেই কয়েকজন লোক মুখে রুমাল বেঁধে আবিরদের ওখানে আসে। আবির কিছু বোঝার আগেই সাজিদের মাথায় জোরে কেউ পেছন থেকে মারে। আবির সাজিদকে ধরতে যাবে, তখনই আরো কেউ একজন আবিরের মাথায় জোরে লোহার রড দিয়ে বাড়ি মারে।
দুজন লোক মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। কোনো সারা শব্দ নেই। মুখে রুমাল বাঁধা ছেলেগুলোর মধ্যে একজন রুমাল খুলে বলে, দোস্ত শিহাব, দুজনকে এখানেই মারি? এত সহজে এখানে পাবো আশা করিনি। কত প্ল্যান করলাম সেই দুপুর থেকে, আর দেখ বেটাকে এখন পেয়ে গেলাম। কিন্তু সাথে এই লোকটা কে? চেনা চেনা লাগছে। আহ, বেশি কথা না বলে হাত পা বেঁধে ফেল। মুখে কালো কাপড়গুলো বেঁধে দে, ধরে নিয়ে চল গাড়িতে, তারপর দেখ না কি হয়। রাকিব ভাই ওখানে অপেক্ষা করছে। শিহাবের কথা মতো ওরা আবিরের আর সাজিদের মুখ বেঁধে গাড়িতে তুলে সোজা রাকিবের কাছে নিয়ে যায়। ছোট্ট একটি বাংলো বাড়ি। বাড়ির সামনে কোনো আলো নেই, চারপাশ বাইরে থেকে অন্ধকার। মেইন দরজা খুলে কয়েকজন ছেলে ভেতরে প্রবেশ করছে। ওদের সাথে অজ্ঞান হয়ে মুখে কালো কাপড় বাঁধা দুজন ছেলে আসছে। ছোট্ট একটি ঘর, চারপাশে 3টি আলো। সিলিংয়ে একটি বড় ফ্যান ঘুরপাক খাচ্ছে তার গতিতে। ছোট্ট একটি টেবিলে রাখা। টেবিলের এক প্রান্তে রাকিব কালো প্যান্ট সাদা গেঞ্জি পরে বসে আছে, মুখে সিগারেট। পেছনে ও পাশে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। থাকবি তো, রাকিব হলো শহরের একজন বড় মস্তান, ওর পাওয়ার আছে, সাথে লোকও আছে। 5 জন ছেলের সাথে 2 জন কালো কাপড় পরা ছেলেদের আসতে দেখে রাকিব ঠিকঠাক হয়ে বসলো। শিহাবের মুখে উত্তেজনার চাপ। বেশ তাড়াতাড়ি রাকিবের সামনে এসে একটি চেয়ার টেনে বসে বলে, ভাই এই নিন। কি এটা? আমার বাবার চেকবুক, যত খুশি টাকার সংখ্যা বসে নিতে পারেন। ধুর পাগল, কাকে মারবে আগে তো বল। ওই যে ডান পাশে যে ছেলেটা আছে ওটাকে, সামান্য একজন পাতি মাস্তান। ওর লোক আমাদের ভার্সিটিতে আমার সাথে পড়ে। একদিন বেটাকে টিচ করেছিলাম, তো পরে সেই ছেলেটাই ডান পাশে থাকা ছেলেটার কথা বলে। পাতি মাস্তান নাকি সে? ভাই ওকে মারতে হবে। কেন জানি না প্রচুর রাগ ওঠে আমার বেটার প্রতি। বুঝলাম। আর ওর সাথে কাকে আনছিস? জানি না, নেহাদের বাড়ির পাশে 2 জন গল্প করছিল, তাই ওকেও তো আনতে হয়েছে। যদি তাকেও মারতে চান তো মারবেন, আমার কোনো সমস্যা নেই। শালাকে। শিহাব বসা থেকে উঠে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকা আবিরের পেটে লাথি মারতে থাকে। শিহাব এত উত্তেজিত কেন? ভাই আপনি জানেন না, নেহা ওকে শিউর ভালোবাসে। আমি দেখেছি, ওকে কিছু করতেই নেহা খেপে গেছে। তাহলে টাকা দিতে হবে না? ওকে এমনিতেই মারবো, সাথে ওই ছেলেটাকেও। ভাই একটা হকি স্টিক দিবেন? আমি একটু পিটাবো, কখনো কাউকে কোনোদিন মারিনি। নে, তোর ইচ্ছে মতো মার। ভাই আমিও তাহলে বাদ দেবো কেন? আবিরের কথা শুনে রাকিব মুচকি হাসে। আরিফের কথা শুনে রাকিব মুচকি হাসে। ওরা দুজন পেছনের দেয়ালে লাগিয়ে রাখা 2টো স্টিক দিয়ে এগিয়ে আসে আবিরের দিকে। শিহাব ওদের থামিয়ে দিয়ে বলে, আমার কাছে দে। শিহাব একটা স্টিক নিয়ে অনেক জোরে আবিরের হাতের কবজির উপরে আঘাত করে। আবির সাথে সাথেই জোরে কেসে ওঠে। শিহাব আরো একটি বাড়ি দেয়। আবির মার খেয়ে শোয়া থেকে উঠে বসে হাঁটু ভাঁজ করে। কালো কাপড় দিয়ে বেশ জোরে মুখটা বাঁধা থাকায় জোরে শব্দ করতে পারে না ও। সোহেল যে সাজিদকে পেটাতে থাকে। মার খেয়ে তারও জ্ঞান ফিরে আসে। কেবল মুখ দিয়ে ওদের গঙ্গানির শব্দ শোনা যায়। শিহাব থাম, একেবারে মেরে ফেল, আমার সময় নেই। আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কেউ একজন আছে যে আমার উপর নজর রাখে, সো যা করতে হবে তাড়াতাড়ি। ওকে ভাই, চেকবুকে সাইন করে দিচ্ছি। না লাগবে না, বেটাদের মুখ থেকে কাগজগুলো খোল, দেখি কেমন দেখতে। ওদের ভয়ার তো মুখটা না দেখলে ভালো লাগছে না। শিহাব এগিয়ে যায় ওদের কাছে। রাকিব আবারও থামিয়ে দিয়ে বলে, শোন, কাপড়গুলো সরানোর আগে বলে দেয় যেন হাতে পায়ে না নড়তে। রাকিব আবারও থামিয়ে দিয়ে বলে, শোন, কাপড়গুলো সরানোর আগে বলে দেয় যেন হাতে পায়ে না পড়তে। এগুলো আমার একদমই ভালো লাগে না, মাঝে মাঝে মারতে ইচ্ছে করে না, মারি। সাজিদ একটু হাসার চেষ্টা করে। রাকিব হুট করে এমন শব্দ শুনে অবাক হয়। রাকিব ঠিকই বুঝতে পেরেছে আবিরের পাশে যে অন্য একজন বসে আছে সে হাসছে। রাকিব শিহাবকে থামায়, তারপর বলে, ওই তুই হাসলি কেন? শিহাব তোরা শুনলি তো, ওই ছেলেটা হেসেছে। হাসি পাচ্ছে, এটা ভেবে কেকার পায়ে পরে শেষা। এটা দেখার মতো কেউ এখানে থাকবে কিনা কে জানে। সাজিদ কোনো রকমের দম নিয়ে চাপা গলায় হাঁপাতে হাঁপাতে থেমে থেমে কথাগুলো বলে। রাকিব বসা থেকে উঠে দাঁড়ায়।
আশেপাশে সবাই অবাক হয়, কারণ এতদিন অবধি এখানে যাদেরকে রাকিব মারার জন্য এনেছে সবাই প্রায় পালানোর জন্য বা বাঁচার জন্য রাকিবের পায়ে ধরে কান্না করতো। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম, পুরোটাই ভিন্ন। আজকে যাদেরকে তুলে এনেছে তারাই উল্টো ভয় পাইয়ে দিচ্ছে। রাকিব এসে সাজিদের মুখে জোরে একটা লাথি দেয়, সাজিদ যে ছিটকে পড়ে, মুখের বাঁধনটা তখন হালকা হয়ে যায়। পড়ে যেয়ে তাৎক্ষণিক উঠে বসে শব্দ করে হাসি দিয়ে বলে, খারাপ না, একটু লেগেছে তবে শক্ত আছে। সময় থাকতে যেভাবে এনেছিস সেভাবে রেখে আয়, না হলে বললাম তো পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ পাবি না। এই কে তুই? তোর এত সাহস কি করে হয়? শালা, আমাদের কাছে পিস্তল আছে, ধরবো আর মারবো, কয়েক সেকেন্ডের মধ্যেই সব ঠান্ডা হয়ে যাবে। শুন, তেরা বাপ আয়া। সাজিদের কথা শুনে শিহাব এসে পেটাতে থাকে সাজিদকে। রাকিব শিহাবকে থামিয়ে দিয়ে বলে, ওই শালাদের কপালে গুলি করব, আগে ওদের দেখি কোন পাপ এসেছে। লাশগুলো রাস্তার পাশে ফেলে আসবি, রোজ কুকুর এসে খাবলে খেয়ে যাবে। আরিফ, খুলে দে। শিহাব রাকিবের পাশে যেয়ে দাঁড়ায়। আরিফ ধীর পায়ে এগিয়ে এসে প্রথমে সাজিদের মুখ থেকে কাপড় খুলে দেয়। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রাকিব হা হয়ে যায়। সাজিদের মাথা থেকে তাজা রক্তের ফোঁটা কপাল বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। শিহাব হকি স্টিক দিয়ে সাজিদকে মারতে যাবে, তখনই রাকিব চিৎকার দিয়ে ওঠে শিহাবকে থামায়। ওই তারা, ভাইয়া আপনি? ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, ওরাও ভুল করেছে। আসলে আপনাকে চিনতে পারিনি, কিন্তু ওরা আপনাকে কিভাবে আনলো বুঝতে পারছি না। ভাই এসব কি বলছেন? কুত্তার বাচ্চাদের এখনই মেরে দেন। ওই শালা, তুই কাদের তুলে আনছিস? কেন? ওর মুখের কাপড় খুলে দে। রাকিবের কথা শুনে সবাই অবাক হলো। চুপচাপ সাজিদের পাশে থাকা ছেলেটার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয় সোহেল। ঘাড় নিচু করে হাত বাঁধা অবস্থায় বসে আছে ছেলেটা। রাকিব দাঁড়িয়ে থাকায় মুখটা দেখতে পাচ্ছে না। সবাই উৎসুক হয়ে মাথা নিচু করে থাকা ছেলেটার দিকে তাকিয়ে আছে। মাথা নিচু করে থাকা ছেলেটা খুব ধীরে ধীরে ঘাড় সোজা করে মুখ উপরে তুলতে থাকে। যখন মুখ উপরে তুলে চোখ মেলে তাকিয়ে মুচকি হাসতে থাকে, তখন রাকিব যেন ছিটকে দূরে সরে যায়। শিহাব, সোহেল আর আরিফ রাকিবের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। শিহাব প্রশ্ন করে, ভাই কি হয়েছে, এভাবে সরে গেলেন কেন? ভাই মারেন ওদের কি, আজ বুঝিয়ে দিন ওদের আপনি কতটা ভয়ঙ্কর। রাকিব শিহাবের গালে এসে কষে চড় দেয়। রাকিবের এমন আচরণে অনেকেই অবাক হয়। সবাই জানে এখানে রাকিব এসব, তাই রাকিবের এমন আচরণে সবাই অবাক হয়। শিহাব গালে হাত দিয়ে রাকিবের দিকে তাকিয়ে থাকে। রাকিব সাথে সাথে হাঁটু ভাঁজ করে ওদের সামনে বসে মাথাটা নিচু করে নিয়ে বলে, নিলয়, আমি জানি তোর কাছে ফুলের কোনো ক্ষমা নেই। তুই যেটা করিস তা হেবেই করিস। তোর কাছে শত্রুতা কখনো বেঁচে থাকে না। তোর কাছে ফুল করলে তুই দ্বিতীয়বার কোনো সুযোগ দিস না। তুই শিখেছিলি এখানে ফুলের কোনো পরের বার সুযোগ থাকে না। তবু তোকে বলছি, আমি জানতাম না ওরা তোকেই তুলে আনবে। আমি সত্যি জানতাম না নেহা তোকে ভালোবাসে। ওদের যা ইচ্ছে কর, কিন্তু আমাকে ছেড়ে দে। রাকিবের ভয়ার্ত মুখটার দিকে সবাই হা হয়ে তাকিয়ে আছে। শিহাবের অবাকতার পরিমাণ বেশি, অনেক বেশি। শিহাব, সোহেল আর আরিফ ভাবার মতো তাকিয়ে আছে। ওরা তিনজন একই সাথে ভাবতে থাকে, কি হচ্ছে এগুলো? এমন একটা পাতি মাস্তান রাধার মার্কার ছেলের কাছে রাকিবের মতো একজন মাস্তান কিভাবে মাথা নিচু করে বসে মিনমিন করে? আবিরের মতো খ্যাত ছেলের কাছে উনি কেন চুপ হয়ে গেল? কি হয়েছে ওনার? তারপর, ভাই আপনি এমন করছেন কেন? এই সামান্য একটা হাদা মার্কা ছেলের কাছে আপনি এমন বিহেভ করছেন কেন? শিহাবের কথা শুনে রাকিব রাগি চোখে তাকায়। তারপর কিছুক্ষণ চুপ থেকে শিহাবকে বলে, সাজিদ ভাইকে চিনিস? শহরের মেয়র। আর তার থেকে বড় কথা, সে নিলয়ের বন্ধু। নিলয়কে চিনিস? নাম শুনেছিস কখনো? দেখেছিস তাকে? নাম শুনেছি, কিন্তু দেখিনি। যতদূর জানি নাম শুনেই সবাই চুপ হয়ে যায়, আর তাকে দেখলে কি হবে কে জানে। কিন্তু আপনি কেন এসব বলছেন? আগে আবিরকে মারেন, তারপর দেখা যাবে। আর সাজিদ ভাইকে না হয় টাকা দিয়ে চুপ করিয়ে দেব। রাকিব কিছু বলতে যাবে তার আগে কে যেন শব্দ করে হেসে ওঠে। সবাই সে হাসির দিকে তাকায়। আবির ধীর গতিতে ঘাড় উঁচু করে আর হাসতে থাকে। সাথে
সাথে সাজিদও হাসতে থাকে। রাকিবের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রাকিব দৌড়ে সাজিদের পা ধরে। ভাই আমাকে প্লিজ মাফ করে দেন। নীলার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। ও কখনো কাউকে মাফ করবে না। ওর কাছে ভুলের পরে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আপনি একটু বলেন ভাই, আমাকে যেতে দেন। দেখ ভাই, তোকে আগেই বলেছিলাম। ভাই এখানে নিলয়কে আর কিসের জন্য মাপ চাইছেন? কে মাফ করবে না? কিছুই বুঝতে পারছি না আমি। চুপ হারামজাদা, মানুষ দেখে শুনে তুলে আনতে পারিস না? ওই মাথা নিচু করে বসে পড়, না হলে কিছুই করার নেই। রাকিবের কথা শুনে রাকিবের সব লোকজন রাকিবের পেছনে বসে পড়ে। কেবল শিহাব, সোহেল আর আরিফ দাঁড়িয়ে আছে। আবির নামধারী নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। শিহাবের হাতের কাছে থাকা হকি স্টিক দিয়ে শিহাব আবিরকে মারতে ছুটে আসতে শর্ট করে একটা গুলির শব্দ শোনা যায়। সবাই চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে থাকে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে। আবির পিস্তল হাতে টেবিলের উপর গিয়ে বসে। ডান হাতে পিস্তল, পকেট থেকে রুমাল বের করে বাম হাতে পেঁচিয়ে নেয় ও। সাজিদ বসা থেকে উঠে চেয়ারে বসে মুচকি হাসতে থাকে সে। কেউ কোনো প্রকার কথা বলছে না। সবাই পড়ে থাকা সোহেলের লাশের দিকে একবার তাকায় আর একবার টেবিলে বসা পিস্তল হাতে বোকা শোকা আবিরের দিকে তাকায়। আবির এক পা তুলে নেয়, আরেকবার ঝুলিয়ে টেবিলের উপরে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে চালায়। শিহাব হকি স্টিক হাতে বোবার মতো হয়ে অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। এই তো সেদিনের কথা। তাকে নিয়ে সবাই কতই না মজা করলো। কোনো প্রকার কথা বলেনি আবির, নীরবে সব কিছু সহ্য করেছে। কিন্তু আজকে সেই আবিরকে এরা নতুন ভাবে দেখছে। শিহাব যখন আবিরকে মারতে আসে